সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা, বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার। তুর্কির সঙ্গে মুক্ত বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ, প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী আঙ্কারা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিমানবন্দরকে নীরব এলাকা ঘোষণা। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ, সংকট বাড়িয়েছে ইরান যুদ্ধ। স্বাগত সন্ধ্যার বুলেটিনে, আমি রাকিব আহমেদ তমাল এবং আমি ইসরাত মুক্তি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের চেষ্টা চলছেই। এদিকে দেশের সীমান্ত সুরক্ষা, পুশিন, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে দেশের সব সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সম্ভাব্য পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সীমান্তরক্ষীরা। বুধবার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে শনাক্ত করে। বাংলাদেশে বিজিবি গার্ড দিয়ে ২৮ জনকে ধরেছে বাংলাদেশের সীমান্তের মাঝখানে এই 0 পয়েন্টে। সকালবেলা এপারে আইসলো, ওরাকে ওপারে ভারতের গোড়ায় আবার 0 পয়েন্টের ওপারে তারাকে রেখে দিয়েছে। বর্তমানে ওই ২৮ জন নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ২৮ জনকে পাঠানোর কথা স্বীকার করে। এ সময় তারা বিষয়টি সমাধানের কথা জানায়, কিন্তু পরে আর কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিবিকে। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বলেন, পুশিন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমানাতে আমরা দিবারাত্রি ২৪ ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। এদিকে বৃহস্পতিবার কয়েকশো মানুষকে সাতক্ষীরা কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারত, এমন তথ্য পাওয়া গেছে বলছে বিজিবি। তাই কলারোয়ার জল ও স্থল সীমান্তে দিনরাত নজরদারি চালাচ্ছে বিজিবি। বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবেলায় বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের প্রতিটি বিওপি থেকে দিনরাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্তে টহল দেয়া হচ্ছে। বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে তারা 0 টলারেন্স নীতিতে কাজ করছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সামাজিক মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করে পরিকল্পিতভাবে দেশের রাজনীতি ধ্বংসের চেষ্টা হচ্ছে, এমন মন্তব্য করছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সাবেক রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আলোচনার সভায় তিনি বলেন, একটি মহল সচেতনভাবে গণতন্ত্রকে বিপদে ফেলার চক্রান্ত করছে। মির্জা ফখরুল বলেন, এমন একটা শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। এই শক্তির উত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশিটাই করেন এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যতের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গত উপায়ে
রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। ঢাকার সঙ্গে বাণিজ্য সহযোগিতা $2 বিলিয়ন উন্নীত করতে চায় আঙ্কারা, বাড়াতে চায় প্রতিরক্ষা সহযোগিতা। সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার সহ জ্বালানি অবকাঠামো ও গার্মেন্ট শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের 3 দিনের সফরের দ্বিতীয় দিন সকাল শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে। প্রায় 1.5 ঘন্টা চলা এই বৈঠকে গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি অবকাঠামো তৈরি, পোশাক খাত, বিনিয়োগ, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বৈঠক শেষে যৌথভাবে ব্রিফ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি অবকাঠামো ও গার্মেন্টস শিল্পে তুর্কি বিনিয়োগের আহ্বান জানান ড খলিলুর রহমান। আজকের বৈঠকে বাণিজ্য নিয়ে আলোচনা করেছে দুই দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। দেশের বেসরকারি খাতে তুর্কির বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছি আমরা। বিশেষ অর্থনৈতিক এলাকায় বাণিজ্য, তৈরি পোশাক শিল্প, চিকিৎসা সামগ্রী সহ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের মতো খাতে বিনিয়োগ করতে পারে তুর্কি। বাংলাদেশের পররাষ্ট্র নীতি উল্লেখ করে ড খলিলুর রহমান বলেন, বাংলাদেশ প্রথম পররাষ্ট্রনীতি দেশের মানুষের স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরে। বাংলাদেশ প্রথম এই পররাষ্ট্রনীতি এদেশের সার্বভৌমত্ব, মানুষের শান্তি এবং দেশের স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরে। বাংলাদেশ মনে করে সীমান্তের ওপারে বন্ধু এবং সহযোগী রয়েছে, প্রভু নয়। বাংলাদেশ কূটনৈতিক সামঞ্জস্যতায় বিশ্বাস করে। তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর এই সফর পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে সমর্থন জানিয়ে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা 1.3 বিলিয়ন থেকে 2 বিলিয়নে উন্নীত করতে চায় আঙ্কারা, বাড়াতে চায় প্রতিরক্ষা সহযোগিতাও। আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা করেছি। বাংলাদেশ বাণিজ্য খাতে বিনিয়োগ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করতে চায় তুর্কি। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প, চিকিৎসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করব আমরা। দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে আজ। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন হাকান ফিদান। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে তুর্কি পাশে আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ইরান এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতি সমাধানেও আলোচনা চাই আমরা। হরমুজ প্রণালী স্বাভাবিক হলে বিশ্বের সংকট কমবে। ইরান আমেরিকার যুদ্ধবিরতি নিয়ম ভঙ্গ নিয়ে তুর্কি চিন্তিত। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের জয়কে অভিনন্দন জানিয়ে হাকান ফিদান বলেন, এই জয় প্রমাণ করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গুরুত্ব। এই নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করায় তুর্কির পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নীরব এলাকা ঘোষণা করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। পর্যায়ক্রমে গুলশান, বনানী ও নিকেতন এলাকাও শব্দ দূষণ মুক্ত করার কথা জানান প্রশাসক। জানান, প্রয়োজনে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। নানা সমস্যায় জর্জরিত আর চ্যালেঞ্জে ভরা বিশ্বের অন্যতম শহরগুলোর একটি রাজধানী ঢাকা। এই শহরের একটি বড় সমস্যার নাম শব্দদূষণ। সচেতনতা, আইন সব থাকলেও এই বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের হুমকির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল যৌথভাবে আয়োজন করে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশের। শব্দদূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গুলশান, বনানী, নিকেতন সোসাইটির নেতারা। প্রকৃতিকে যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আমাদের জীবন বিপন্ন হবে। আদালত কর্তৃক প্রমাণিত হয় যে আপনি শব্দ দূষণ করেছেন, তাহলে আপনার প্রথম শাস্তি হলো প্রথমবার 1 মাস কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা। গত 2 বছর ড্রাইভারদেরকে ট্রেনিং দিয়েছি যাতে তারা গাড়ির হর্ন না বাজায়। সবাইকে যদি জিনিসটা জানাইতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো। যে কোনো ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপের সাথে আমরা 4টা সোসাইটি
সম্পূর্ণভাবে জড়িত থাকব। শব্দদূষণ প্রতিরোধ নিজেদের ঘর থেকেই শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন নাগরিকরা। নিজেদেরকেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রাউডলি বলতে পারি যে আমার ড্রাইভার হর্ন বাজায় না। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চাদের। তো দিন দিন যেভাবে এটা বাড়ছে, আমরা মনে করি যে আইন প্রয়োগ করে এটা সম্ভব না। জরিমানা পরিশোধ করাই তো আসলে শেষ কথা না। আমাদের যে দূষণ ঘটছে সেই দূষণ তো আমাদের ঘটতেই থাকে। সমাবেশে ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগ নয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হবে। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রশাসক। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব হবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ট্রাফিক ব্যবস্থায় যে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সফল হয়ে গেছি। একটা জিনিস যেহেতু পাইলট বেসিসে সফল হয়েছে, পরবর্তীতে সেটাকে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করার জন্য চেষ্টা করি। সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং নগরবাসীর সমন্বিত উদ্যোগ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান উত্তর সিটির প্রশাসক। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সার সংকটে এমনিতেই চাপে রয়েছেন কৃষকেরা। রয়টার্সের প্রতিবেদন বলছে, এমন পরিস্থিতিতে চলতি বছর শক্তিশালী এল নিনোর কারণে কৃষি খাতে ঝুঁকি আরও বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় কমছে চাষাবাদ। এর মধ্যে ইরান যুদ্ধের কারণে চাপে থাকা কৃষকদের জন্য এল নিনো সৃষ্ট খরা নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক খাদ্য বাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, 2026 সালের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে গমের দাম প্রায় 20% বেড়েছে। এর প্রধান কারণ গম উৎপাদন অঞ্চলে খরার আশঙ্কা। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান রপ্তানি কেন্দ্রগুলোতে চালের দাম গেল এক মাসে প্রায় 15% বেড়েছে। বর্ষা মৌসুমের শুরুতে ভারত সরকার চাল রপ্তানি নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, এমন শঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, রেকর্ডে থাকা সবচেয়ে শক্তিশালী এল নিনোর একটি 2026 সালের দ্বিতীয়ার্ধে গড়ে উঠতে পারে। এর ফলে এশিয়ায় গরম এবং শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে। এদিকে আমেরিকা মহাদেশে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, যা বৈশ্বিক খাদ্য উৎপাদন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। যদি এল নিনোর কারণে আপনার বসবাসের জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে জলবায়ু পরিবর্তন সেই পরিস্থিতিকে আরো বেশি আর্দ্র করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসে এল নিনোর তীব্রতা এবং বৃষ্টিপাতের ধরন কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে পড়ে গেল বাস। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। 2 মাসের মাথায় আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। সকালে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায় কুষ্টিয়া থেকে আসা বাসটি। তবে আগ মুহূর্তে বাস থেকে নেমে যাওয়ায় বেঁচে যান 37 জন যাত্রী। নদী থেকে বাসটি উদ্ধার করা হলেও একই ঘাটে বারবার কেন এরকম দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস 37 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল। সকাল 9:30টায় বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি বড় ফেরি নোঙর করা ছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশে থাকা আরেকটি ফেরির র্যামে সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। গতবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রশাসন একটা ভূমিকা নিয়েছে, সমস্ত যাত্রী ফেরিতে ওঠার আগে গাড়ি থেকে নেমে যাবে। পুলিশ এবং বিআরডব্লিউটি এর ওনারা
খুবই চমৎকার কাজ করছেন। তারা যদি না নামাতে আজকে অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হতে পারতো। আমার মনে হচ্ছে যে ব্রেক ফেল করছে, ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে গাড়িটা ঠিক করার জন্য, কিন্তু কোনোভাবে ব্রেকও মারছে এই করছে, কোনো না পেরে শেষে ওই সোজা ঢোকাই দিয়েছে। সৌভাগ্যবশত ফেরিতে ওঠার আগেই বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন, ফলে বাসের ভেতর শুধু চালক ও তার সহকারী ছিলেন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আমরা কিন্তু প্রত্যেকটা বাস থেকেই পুলিশ এবং নৌ পুলিশ মিলিয়ে কিন্তু আমরা কি করি, আমরা প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিই, যার ফলশ্রুতিতে একটা প্যাসেঞ্জার ওখানে ছিল না। পরবর্তীতে বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পাটাতন ছিঁড়ে নিচে পড়ে যায়, তখন ড্রাইভার এবং হেল্পার যারা কিন্তু বেরিয়ে পড়ে, তারা সামান্য আহত অবস্থায় উদ্ধার হয়। এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ 2.5 ঘন্টা যৌথ প্রচেষ্টায় পদ্মায় পড়ে যাওয়া বাসটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়। ঘাটগুলোতে কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। 5 থেকে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে এবং 5 কার্য দিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলবো। তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে আমরা বলতে পারবো আসলে কি কারণে ঘটনা ঘটেছে। এর আগে গত 25শে মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ভয়াবহ সেই দুর্ঘটনায় বাসের 26 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। বারবার একই ধরনের পুনরাবৃত্তি ঘটায় ঘাটের ফিটনেস এবং চালকদের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এদিকে সিরাজগঞ্জ সহ দেশের 3টি জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক ও এক দম্পতি নিহত হন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 3 জন এবং গোপালগঞ্জে 2 বাসের সংঘর্ষে মারা গেছে আরও 2 জন। সকালে মোতালেব হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সিরাজগঞ্জের আজুগড়া এলাকা থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে সদরের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিকল হয়ে যায়। এ সময় এনায়তপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক নুরুল ইসলাম ও যাত্রী ফজিলা খাতুন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মোতালেব হোসেন নামে আরও একজন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি পিকআপ সংঘর্ষে 3 জন এবং গোপালগঞ্জে 2 বাসের সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 25 জন। সরকারি অনুদানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে পরিবেশ সংক্রান্ত যে কোনো চলচ্চিত্র, এমন ঘোষণা দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করতে আসবেন তাদের অবশ্যই বিজ্ঞান মনস্ক হতে হবে। জলবায়ু সংকট বৈশ্বিক সমস্যা হওয়া সত্ত্বেও এটা বিশ্বের অনেকেই মানছেন না। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের মাধ্যমে এই সংকট সহজভাবে তুলে ধরতে হবে, জনগণকে সচেতন করতে হবে। চলচ্চিত্রের মতো মাধ্যমই কেবলমাত্র খুব দ্রুত একটা মানুষকে তার মনোজগৎকে খুব পরিষ্কারভাবে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমি আপনাদেরকে বিনীতভাবে ঘোষণা করছি, আমরা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। পাহাড় কাটা আর প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে বিপর্যস্ত চট্টগ্রামের প্রকৃতি ও পরিবেশ। গবেষণা বলছে, নির্বিচার ধ্বংসযজ্ঞে গত 4 দশকে চট্টগ্রামের অর্ধেকেরও বেশি পাহাড় বিলীন হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন, এই সংকট মোকাবেলায় শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বলা হচ্ছে, নির্বিচারে পাহাড় কাটার কারণে গত 4 দশকে চট্টগ্রামের অর্ধেকেরও বেশি পাহাড় বিলীন হয়ে গেছে। অপরিকল্পিত নগরায়ন, আবাসন প্রকল্প এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চাপে অবশিষ্ট পাহাড়গুলোর বড় অংশও এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষজ্ঞদের মতে, পাহাড় ধ্বংসের পাশাপাশি বর্তমানে পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকির একটি হলো প্লাস্টিকের লাগামহীন ব্যবহার। প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হলেও সেগুলোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে নদী, খাল, সমুদ্র তট এবং নগর পরিবেশ ক্রমেই দূষিত হয়ে উঠছে। তাদের মতে, পুরনো ও অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই 2 বড় সমস্যা থেকে উত্তরণ কঠিন হয়ে পড়েছে। এজন্য পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা জরুরি। প্লাস্টিকের ব্যবহার তো প্রচুরভাবে বেড়েছে এবং এই প্লাস্টিকের বর্জ্যের কারণে, আমাদের নাগরিক অসচেতনতার কারণে প্লাস্টিকের বর্জ্য আমরা ফেলে দিই এবং এই বর্জ্যের ফলে নালা নর্দমাগুলো ভর্তি হচ্ছে। স্যানিটারি ল্যান্ডফিল করতে হবে এবং সব বর্জ্যকে সেগ্রিগেট করে সেটাকে সোর্স থেকে সরাই ফেলতে হবে। পৃথিবীর নাগরিক হিসেবে আমি চাই আসলে কত কম ইম্প্যাক্ট রেখে পৃথিবীতে আমি নিজে পার্সোনালি বাঁচতে পারি।
আমার নিজের জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্ট বা কার্বন ফুটপ্রিন্ট এগুলো যাতে আমি যতটুকু পারি কম রেখে যাই। পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব থাকলেও কেবল শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় বলে মনে করে পরিবেশ অধিদপ্তরও। কর্মকর্তারা বলছেন, জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো সাধারণত ইউজ করার পর আমরা যত দূরে ফেলে দিচ্ছি, যত দূরে ফেলে দেওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাটি দূষণ হচ্ছে। মানুষ যদি নিজে সচেতন না হয়, শুধু আইন প্রয়োগ করে পরিবেশ অধিদপ্তর একার পক্ষে এটা কন্ট্রোল করা অনেক কঠিন একটা বিষয়। বিভিন্ন জায়গায় যে পাহাড় কাটা হচ্ছে, এটা কি হচ্ছে, আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। 4 বছরে আমাদের প্রায় 218টা মামলা করা হয়েছে এর মধ্যে পরিবেশ আইনে। পরিবেশ রক্ষায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নিয়মিত সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে পরিবেশ রক্ষার লড়াই শুরু হতে হবে ব্যক্তি পর্যায়ে থেকে, কারণ নাগরিক সচেতনতাই পারে পাহাড়, নদী ও প্রকৃতিকে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। নওগাঁয় চলতি মৌসুমের ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। অথচ দুর্ভোগ কমাতে কোটি কোটি টাকা খরচ করে আধুনিক কৃষি যন্ত্র কেনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু যন্ত্র কেনার 8 বছরেও তা ব্যবহার করেনি। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে রাষ্ট্রের মূল্যবান সম্পদ। নওগাঁয় পুরোদমে চলছে ধান কাটার মৌসুম। সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে প্রতিবারের মতো এবারও দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। মাঠের এই সংকট কৃষকের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। আর এমন সময় সমাধানের পথ দেখাচ্ছে না কৃষি অধিদপ্তর। উল্টো বদলগাছি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে ধুলোবালি আর মরিচায় ঢাকা পড়ছে কৃষকের ভাগ্য বদলের চাবিকাঠি। কাজে ব্যবহৃত করার জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে প্রকৃত কাজে ব্যবহার হচ্ছে না। এগুলা যদি আমাদের কৃষকের মাঝে আমাদের যদি দিত তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আমার কাজ সবার খারাপ লাগবে, ব্যবহার হলে কৃষকের উপকার হবে, মাঠের উপকার হবে। কৃষিকাজ সহজ ও আধুনিক করতে 2017 সালে বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যয়ে আনা হয় কম্বাইন হারভেস্টার, রাইস প্লান্টার ও ট্রাক্টর সহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি। কিন্তু দীর্ঘ 8 বছরে একদিনের জন্যও মাঠে নামেনি এসব যন্ত্র। রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচেই মাটির সাথে মিশে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। যেখানে প্রযুক্তির ছোঁয়ায় কৃষির উন্নয়ন হওয়ার কথা, সেখানে কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকরা। এই জিনিসগুলো যে সরকার তো দিছে কৃষির কাজ করার জন্যই, তো এগুলো আনে এই জাত ফেলে তো কোনো লাভ নেই, এটা তো কোনো উন্নতি নেই। যন্ত্রপাতিগুলা কোনোভাবেই মেরামতো করে নাই, সাধারণ কৃষকের মাঝে বিতরণও করে নাই, কোনো একটা ব্যবস্থা তারা করে নাই। দীর্ঘ 8 বছর পার হলেও এসব মূল্যবান যন্ত্রপাতি কিভাবে মাঠ পর্যায়ে কাজে লাগানো যায় তা নিয়ে এখনও কেবল পরিকল্পনার কথাই শোনালো বিএমডিএ কর্তৃপক্ষ। যে কোম্পানি সাপ্লাই দিয়েছে তার সঙ্গে কথা বলেছে, তাকে সেই প্রাক্কলনের নমুনা দিয়েছে, উনি মালামাল সংগ্রহের প্রক্রিয়া ব্যবস্থা করছে। পরিকল্পনা আর আশ্বাসের বেড়াজালে আর কতদিন বন্দী থাকবে এই আধুনিক প্রযুক্তি তা জানা নেই কারো। তবে দ্রুত এই কোটি টাকার কৃষিযন্ত্র সচল করা না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে রাষ্ট্র, এমন অভিযোগ স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে আরও একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। ঢাকা দক্ষিণ সিটির 27টি ওয়ার্ডে এডিস মশার রাজত্ব। প্রস্তুতি না রাখলে একই সঙ্গে হাম ও ডেঙ্গি মোকাবেলা কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। আরও একবার স্বাগত সন্ধ্যার বুলেটিনে। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে যেসব ঘটনা ঘটছে তা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে দলের কার্যালয়ে ছায়া বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, আগামী বাজেটের প্রতিটি টাকা জনগণের জন্য হতে হবে, কোনো সংখ্যা ভিত্তিক গোষ্ঠীর জন্য নয়। এই অর্থনীতিটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে। এই অর্থনীতিটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। এই অর্থনীতিটা হচ্ছে একটা ক্যাপাসিটি চার্জ নির্ভর একটা অর্থনীতি, যেখানে ব্যাংক ঋণের হচ্ছে খেলাপির পরিমাণ 30%-এর বেশি। এই সার্বিক বাস্তবতায় হচ্ছে এখন এর বাজেটটি হচ্ছে উপস্থাপিত হতে যাচ্ছে। ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের 63টিতেই এডিস মশার রাজত্ব।
এর মধ্যে 27টি ওয়ার্ডকে ডেঙ্গির জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং 33 জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ডেঙ্গি মোকাবেলায় হাসপাতালগুলোতে সংরক্ষিত আসন রাখা এবং বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতি না রাখলে একই সাথে হাম ও ডেঙ্গি মোকাবেলা কঠিন হতে পারে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরামর্শ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ডেঙ্গি প্রতিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা সভার আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে দেখা যায় এডিসের লার্ভা সবচেয়ে বেশি পাওয়া গেছে বহুতল ভবনে 35.23%। এছাড়া দক্ষিণ সিটির 27টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ও 33টি স্থানকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর হাসপাতালগুলোতে বিশেষ আসন বরাদ্দ রাখা সহ বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। বিভিন্ন হসপিটালগুলোর সাথে কোঅর্ডিনেশন হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় 10% বেড অন্তত ডেঙ্গুর ইসের জন্য এক্সট্রা রেখে দেওয়ার জন্য অলরেডি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিনামূল্যে তারা এই সার্ভিসটা দিবে। এবছর ডেঙ্গির প্রকোপ স্বাস্থ্য খাতে বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, একই সাথে হাম ও ডেঙ্গি মোকাবেলায় যে প্রস্তুতির প্রয়োজন তা নেই। এমন পরিস্থিতিতে হাম আক্রান্ত শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বলেও সতর্কতা তাদের। এমন কোনো নতুন কোনো আমরা ব্যবস্থা নেই যে রোগীর সংখ্যা গতবারের চেয়ে কম হবে মনে করার কোনো কারণ নেই। অথবা এবার যদি ডেঙ্গু ভাইরাস 1 বা 4 দেখা যায় বেশি, তাহলে এরকম গুরুতর রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। যে একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে এখন আরেকটা ভাইরাস দিয়ে আক্রান্ত হলে সে গুরুতর অবস্থায় যাবে। বিশেষ করে নতুন করে যদি এবার ডেঙ্গু ভাইরাস 4 আসে, তাহলে আমাদের পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে। 10% বললে যখন রোগী বেড়ে যাবে, এটা যেন 20% করা যায় সেই ব্যবস্থা রেখে দিতে হবে। ঈদের ছুটির সুযোগে ঢাকায় ডেঙ্গির প্রজনন বেড়েছে বলে শঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। তাদের পরামর্শ, স্কুল কলেজ খোলার আগেই পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক দেওয়া উচিত, যেন বদ্ধ ভবনে বিস্তার করা মশা শিশুদের আক্রমণের সুযোগ না পায়। লার্ভাল যে ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রোটো ইন্ডেক্স বলি, সেই ব্রোটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই 20-এর উপরে আছে। যে ওই এলাকাতে এডিস মশা বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বাড়বে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, সঙ্গে সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে ফগিং করে তারপরের দিন যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারি, তাহলে স্কুল কলেজের বাচ্চাদের ডেঙ্গুর আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। মশা দমনে ফগিং পদ্ধতিকে খুব একটা কার্যকর বলছেন না সংশ্লিষ্টরা, বরং নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছেন তারা। কোনোভাবেই পানি জমতে না দেওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি ও সরঞ্জামের উপর আমদানি কর বন্ধ করার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে জীবাশ্ম জ্বালানি খাতে প্রণোদনা কমানোর দাবি জানান তারা। বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী জীবাশ্ম জ্বালানি। এর প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন ও কৃষিতে। ফরিদপুরের ভাঙায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ স্থানীয় জনতা। সকালে আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আয়ুব আলী ও ময়না বেগম দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধার সাঘাটায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সকালে বোনারপাড়ার জামিয়া কওমি দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, আটক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাবনায় বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের সর্ববৃহৎ জীবন রক্ষাকারী ট্যাবলেট ও ক্যাপসুল প্রস্তুতকারী কারখানা স্কয়ার লাইফ লিমিটেড অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন ঘরে পানির পাম্পের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নিজেদের নির্মাণাধীন বাড়িতে পানির পাম্পের বৈদ্যুতিক ত্রুটি মেরামত করতে যান বাবা ও ছেলে। এ সময় অসাবধানতাবশত দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
সন্ধ্যার বুলেটিনে আরও একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বাংলাদেশ নিয়ে মন্তব্যে বেকায়দায় মমতা, শিলিগুড়ির পর এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ লালবাজারে। আরও একবার স্বাগত সন্ধ্যার বুলেটিনে। বাংলাদেশ নিয়ে মন্তব্যের জেরে বেকায়দায় পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পর এবার লালবাজারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। মমতার বিরুদ্ধে দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ এনেছে এই হিন্দুত্ববাদী সংগঠনটি। খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এবার অভিযোগ দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন। বৃহস্পতিবার অখিল ভারত হিন্দু মহাসভা নামের ওই সংগঠন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আইন মেনে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আহ্বানও জানিয়েছে সংগঠনটি। অভিযোগে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী দাবি করেন, ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মমতার করা মন্তব্যে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তৃণমূল নেত্রীর ওই মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ এবং ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সংগঠনটির দাবি, মমতার ওই বিতর্কিত মন্তব্য দেশদ্রোহিতার শামিল। এই মন্তব্যের জন্য বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে ভয়ের আবহ তৈরি হতে পারে বলে শঙ্কা জানানো হয় অভিযোগে। দেশের ভাবমূর্তি ও নাগরিক সুরক্ষার বিষয়টি মাথায় রেখে মমতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। একই অভিযোগে শিলিগুড়িতে মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। চলতি সপ্তাহে ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচিতে মমতা বাংলাদেশে বড় একটি খুনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জড়িত থাকার দাবি করেন। নাম না বললেও এই ঘটনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়েই বলে ধারণা করা হয়। ওই মন্তব্যের জেরে দুই দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কার কার নাম বেরিয়েছিল? মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সশস্ত্র হামলায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে লৈবল খুললেন গ্রামে এই হামলার ঘটনায় অন্তত 60টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে গ্রামবাসীরা পাশের জঙ্গলে আশ্রয় নেয়। ঘটনার নিন্দা জানিয়ে এটাকে বর্বর সহিংসতা আখ্যা দিয়েছে কুকি ইনপি মণিপুর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পূর্ণ তদন্ত দাবি করেছে সংগঠনটি। পাল্টাপাল্টি সংঘাত ও উত্তেজনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। শুক্রবারই আমেরিকা ইরানের সম্ভাব্য বৈঠকের কথা জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। তবে হিজবুল্লাহর যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ফলে লেবানন ইসরায়েলের উত্তেজনা আরও বেড়েছে। আমেরিকা ইরানের বহুল প্রতীক্ষিত বৈঠক হতে পারে শুক্রবার। আল আরাবিয়ার বরাত দিয়ে রয়টার্স দুই দেশের বৈঠকের কথা জানিয়েছে। প্রস্তাবিত 60 দিনের সমঝোতার স্মারক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকে। এর পরের ধাপে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে তেহরান, ওয়াশিংটনের। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্তি চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাথে বৈঠকের আভাসও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে বোঝাপড়া মসৃণভাবে চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে সেনা পাঠানোর পরিকল্পনা করলেও দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ এড়াতে তা বাতিল করেন তিনি। ইউরেনিয়াম সরিয়ে আনতে 2 সপ্তাহের মতো সময়, ভারী যন্ত্রপাতি ও ব্যাপক বিমান সহায়তার মতো পরিকল্পনা করা হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান ট্রাম্প। যে কিছুক্ষণের মধ্যে কাজ সেরে কার্গো বোঝাই করে ফেরত আসা যাবে, সেখানে 2 সপ্তাহের মতো থাকতে হবে। তবে আমার সেই পরিকল্পনা পছন্দ হয়নি। এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটনে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এই হামলার জন্য আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল দায়ী বলে জানায় তেহরান। এদিকে শুক্রবার মিনা আল ফাহাল টার্মিনালে বিস্ফোরণের কথা জানিয়েছে ওমান। এই ঘটনার জেরে স্থাপনাটিতে কার্যক্রম বন্ধ রেখেছে দেশটি। অন্যদিকে ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।
চুক্তিতে থাকা শর্তকে লেবাননের জন্য অপমানজনক বলে জানান দলটির প্রধান নাঈম কাশিম। ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সেনাদের সরিয়ে নেয়া ও হামলা বন্ধ করার মতো শর্ত তেল আবিবকে দখলদারি উদ্দেশ্য পূরণের সুযোগ দেয়া বলে মন্তব্য করেন তিনি। শান্তি চুক্তি নয়, বরং আত্মসমর্পণের শামিল এই চুক্তি মেনে না নেয়ার ঘোষণা দেন নাঈম কাশিম। হিজবুল্লাহর প্রত্যাখ্যানে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে, যদিও চুক্তির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে জোরালো হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। মার্চ থেকে চলমান সংঘাতে লেবাননে অন্তত ৩,৫২৬ জন নিহত হন। হিজবুল্লাহর হামলায় ২৬ ইসরায়েলি সেনাসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল ও তার পরিবারের কয়েকজনের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। একই সাথে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর ছেলে ও নাতির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া দেশটির মিনিস্ট্রি অব রেভলিউশনারি আর্মড ফোর্সেসও এই নিষেধাজ্ঞার আওতায় আছে। আমেরিকায় থাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সামাজিক মাধ্যমে বলেছেন, কিউবার জনগণের ক্ষতি করার জন্যই ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নতুন ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটা একাধিক ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম, সেই সাথে ভবিষ্যৎ মহামারী প্রতিরোধেও সহায়ক, এমনটাই দাবি করেছেন গবেষকরা। এরই মধ্যে মানুষের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষাও চালানো হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যখন হুমকি হিসেবে দেখছেন অনেকে, তখন এটি নিয়ে আশার আলো দেখালেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই প্রথম কোনো ভ্যাকসিনের মূল উপাদান বা অ্যান্টিজেন সম্পূর্ণভাবে এআইয়ের মাধ্যমে নকশা করা হয়েছে এবং পরে তা মানুষের উপর পরীক্ষা চালানো হয়েছে। গবেষকরা প্রথমে করোনা ভাইরাসের জিনগত তথ্য সংগ্রহ করেন, পরে এসব জিনগত তথ্য এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এআই এমন একটি সুপার অ্যান্টিজেন তৈরি করে যা প্রতিরোধ ব্যবস্থাকে পুরো ভাইরাস পরিবারকে শনাক্ত করতে সক্ষম হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভ্যাকসিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সব ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে। শুধু তাই নয়, আরও বেশ কিছু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এরই মধ্যে গবেষক দলটি ইনফ্লুয়েঞ্জা এবং ইবোলার বিরুদ্ধেও কাজ করতে পারে এমন পৃথক ভ্যাকসিন তৈরি করতেও কাজ শুরু করেছে। বিজ্ঞানীরা বলছেন, এটি শুধু আজকের ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার বিষয় নয়, বরং ভবিষ্যতের প্রাদুর্ভাব এবং নতুন রোগের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা, এমনকি স্বল্প সময়ে নতুন ভ্যাকসিন আবিষ্কারে সহায়ক। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজিবির গোয়েন্দার নজরদারি ও টহল জোরদার। তুর্কির সঙ্গে মুক্ত বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ, প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী আঙ্কারা। শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিমানবন্দরকে নীরব এলাকা ঘোষণা। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ, সংকট বাড়িয়েছে ইরান যুদ্ধ। এই ছিল সন্ধ্যার বুলেটিনে, একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।